সলিড স্টেটের দ্বিতীয় ক্লাসে আমরা কি দেখব? আগের দিনের ক্লাস অবধি আমরা ইউনিট সেল চিনতে শিখেছি, কাকে ইউনিট সেল বলে, বিভিন্ন ধরনের প্রিমিটিভ ইউনিট সেল দেখেছি এবং দেখলাম প্রিমিটিভ ইউনিট সেল এবং সেখান থেকে যে নন প্রিমিটিভ ইউনিট সেলগুলো সম্ভব, এসব নিয়ে টোটাল আমাদের 14 ধরনের ব্র্যাভেজ ল্যাটিস বা 14 ধরনের ইউনিট সেল আমার আলাদা আলাদা ধরনের সম্ভব। এবার বলেছিলাম আমাদের 14 ধরনের আলাদা আলাদাকে নিয়ে পড়াশোনা করতে হবে না, আমাদের যেটাকে নিয়ে পড়াশোনা করতে হবে ডিটেলে সেটা কি, সেটা হচ্ছে কিউবিক সিস্টেমকে নিয়ে আলোচনা করতে হবে। এবং তার সাথে সাথে এই কথাটাও বলেছিলাম আমাদের কিউবিক সিস্টেম যে 3 ধরনের নন প্রিমিটিভ রয়েছে, মানে বডি, ফেস এবং এন্ড, তিনটেই দেখায় না, শুধুমাত্র বডি সেন্টার্ড মানে দেহকেন্দ্রিক আর ফেস সেন্টার্ড পৃষ্ঠকেন্দ্রিক, এই 2 ধরনের ইউনিট সেলই দেখায়, মানে নন প্রিমিটিভ এই 2 ধরনের দেখায়, আর প্রিমিটিভটা তো রয়েছে, মানে টোটাল 3 ধরনের কিউবিক সিস্টেম আমরা দেখতে পাবো ইউনিট সেলের। এবার প্রতিটা একক ঘরে বা ইউনিট সেলে কতগুলো করে কণা ধরে, প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউনিট সেলে কতগুলো করে কণা ধরে, সেই ক্যালকুলেশনটাই আমরা করব আজকে, ঠিক আছে? এইটা বই থেকে যে ডায়াগ্রামগুলো কালার কোডেড নয় বলে আমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি একটা প্রেজেন্টেশন থেকে দেখাবো, প্রেজেন্টেশন মিনস একটা পিপিটি থেকে দেখাবো, সেখান থেকে বিষয়টা বুঝিয়ে নিয়ে আমি বইয়ে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? বাংলায় লিখতে হলে কি লিখবে, আমি পড়ানোটা টেক্সটটা এখান থেকে পড়াচ্ছি না, আমি ওটা অন্য একটা জায়গা থেকে পড়াচ্ছি, ঠিক আছে? ব্যাস, তাহলে আমি সেই জায়গায় যাই, আমি জিনিসগুলো এখানে ইম্পোর্ট করেই রেখেছি, আমি সেই পেজে চলে যাই। এখানে এটা একটা গোটা একটা সলিডের পিপিটি ছিল, যেখানে সলিড কাকে বলে, ক্লাসিফিকেশন অফ সলিড, সেখান থেকে ল্যাটিস সিস্টেমটা কীরকম, এগুলো জুম ইন করলেই দেখতে পাবি, মানে ছোট হয়ে আছে, এরকম জুম ইন করলেই তুই গোটাটা দেখতে পাবি। সো 2 ডাইমেনশনাল ল্যাটিস, 3 ডাইমেনশনাল ল্যাটিস, এটাকে ইউনিট সেল বলে, এটাকে ল্যাটিস পয়েন্ট বলে। দেন আমাদের ল্যাটিস একটা ইউনিট সেলকে বোঝার আমাদের যে 2 ধরনের প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে যে বাহুর দৈর্ঘ্যগুলো ABC আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেল আলফা বিটা গামা, আগের দিন এগুলো বলা হয়েছে। দেন আমরা দেখেছি যে ইউনিট সেল, বেসিক্যালি ইউনিট সেল যেটা আমরা প্রিমিটিভ ইউনিট সেল, আর এক ধরনের হয় নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ 3 টাইপের নন প্রিমিটিভের মধ্যে কি, 3 টাইপের নন প্রিমিটিভের মধ্যে একটা হচ্ছে ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড আর এন্ড সেন্টার্ড। এবার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে উপরে বারবার আমরা মেনশন করেছি, কিউবিক সিস্টেমটাকে বারবার মেনশন করা হয়েছে কারণ কিউবটাকে নিয়েই আমাদের ডিটেলে পড়াশোনা করতে হয় বলে। সো কিউবিকের ক্ষেত্রে আমি আবার মেনশন করছি, কিউবিকের ক্ষেত্রে আমাদের বডি সেন্টার্ড আর ফেস সেন্টার্ডই হয়, কিউবিকের জন্য আমরা এই এন্ড সেন্টারটাকে দেখতে পাবো না। তাহলে কিউবিকের জন্য আমরা কি, কিউবিকের জন্য আমরা এন্ড সেন্টার, আবার সাদা, কিউবিকের জন্য কি আমরা এন্ড সেন্টারটাকে দেখতে পাবো না, অন্যান্যদের জন্য দেখতে পাবো। যাই হোক, এটাও পড়া হয়েছিল। তারপরে আমরা এখানে যে 7 ক্রিস্টাল সিস্টেম, আমাদের যে 7 ক্রিস্টাল সিস্টেম, সেটাকে নিয়ে পড়াশোনা করা হলো, যে আমাদের 7 ধরনের ক্রিস্টাল সিস্টেম রয়েছে এবং সেখানে ABC এবং আলফা বিটা গামা এর ভেরিয়েশন করে করে আমরা 7 ধরনের প্রিমিটিভ ইউনিট সেল পাই। এই 7 ধরনের প্রিমিটিভ, এখানে কিউবিকটাকে আবার দেখিয়েছি, এই পিডিএফটাতে কিউবিকটাকে বারবার দেখানো হচ্ছে যেন কিউবিকটা মনের মধ্যে ভালোভাবে গেঁথে যায়, যে কিউবিকের ক্ষেত্রে সিম্পল কিউবিক বা প্রিমিটিভ কিউবিক, দ্যাট মিনস শুধুমাত্র 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। বডি সেন্টার মানে 8টা কর্নারে 8টা অ্যাটম তো থাকছেই, তার সাথে বডির মাঝখানেও একটা অ্যাটম থাকছে। অ্যান্ড লাস্টলি ফেস সেন্টার্ড, 8টা কর্নারে 8টা থাকছে, আর 6টা যে ফেস রয়েছে, 6টা ফেসে 6টা অ্যাটম থাকছে, ঠিক আছে? এবার নেক্সট আমাদের প্রিমিটিভ নন প্রিমিটিভ মিলিয়ে আমাদের টোটাল 14 ধরনের ব্র্যাভেজ ল্যাটিসেস হয়। তাহলে 14 ব্র্যাভেজ ল্যাটিসেস রয়েছে, এটা ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ক্যালকুলেট করে করে দেখিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে পয়েন্টটা স্টার দেওয়া আছে, দেখ, দেয়ার ইজ নো এন্ড সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে কিউবিক ইউনিট সেলের জন্য কোনো এন্ড সেন্টার্ড হয় না। আর আমরা যদি অর্থোরম্বিক আর মনোক্লিনিক এই দুটো সিস্টেম হ্যাভ এন্ড সেন্টার্ড ইউনিট সেল, তাহলে 7 ধরনের যে প্রিমিটিভ কিউবিক নয়, 7 ধরনের যে আমাদের প্রিমিটিভ ইউনিট সেলের সম্ভব 7 ক্রিস্টাল সিস্টেম, তার মধ্যে শুধুমাত্র অর্থোরম্বিক আর মনোক্লিনিক এরা দুজনই এন্ড সেন্টারটাকে দেখাতে পারছে, বাকিরা কিন্তু এন্ড সেন্টার দেখাতে পারছে না। আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে আজকের পড়াশোনাটা আমরা শুরু করব। তাহলে কি শুরু করব, একটা কিউবিক ইউনিট সেলে 3 ধরনের যে আমরা কিউবিক ইউনিট সেল পাবো, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ মিলিয়ে, আর একটু জুম ইন করি বেটার বুঝতে পারবি, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ মিলিয়ে আমাদের যে টোটাল 3 ধরনের কিউবিক সিস্টেম আমরা পাবো, সেখানে নাম্বার অফ অ্যাটম ইন্ডিভিজুয়াল কিউবের ভিতরে কতটা সেটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? সেটা ক্যালকুলেট করতে গিয়ে আমাদের একটা জিনিস শিখতে হবে, তারপরে আমি আবার এখানে আসছি, এক এক করে প্রতিটা জিনিস দেখ।
একটা ছবি আমি আগে তোদের দেখাই, এটা একবার লোড হবে, ওয়েট, এটা একবার লোড হবে পেজটা, তারপর আমি দেখাচ্ছি। পেজটা লোড হোক, দাঁড়া, পেজটা লোড হোক, দাঁড়া। এই ছবিটার দিকে একটু তাকা, ছবিটা একটু অন হোক, দাঁড়া। তাহলে এই ছবিটার দিকে একটু তাকা ভালো করে। এই ছবিটা দেখাচ্ছে যে আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট যদি আমরা ইউজ করি, কি বললাম, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের কাছে টোটাল 8টা 8 অক্ট্যান্টস হয়। তাহলে দেখ, থ্রি ডাইমেনশনালি তুই যদি ভাবিস ভালো করে দেখ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস আমরা এইভাবে দেখাই, এটা আসলে স্ক্রিন থেকে সামনের দিকে এইভাবে উঠে আসছে, তাই না? স্ক্রিন থেকে সামনের দিকে এই অ্যাক্সিসটা উঠে আসছে। আচ্ছা, স্ক্রিন থেকে সামনের দিকে উঠে আসুক, তাহলে স্ক্রিন থেকে সামনের দিকে উঠে আসুক। এটাকে আমি একটা মোছার ব্রাশ দিচ্ছে না, ক্লিন, একেবারে ক্লিন করে দিতে, আসলে উপায় তো পাচ্ছি না। যাই হোক, তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিস মিলে থ্রি ডাইমেনশনালি যদি ভাবি, আমরা টোটাল 8টা কিউব বানাতে পারবো। তাহলে দেখ, 1 নম্বরের পাশে 2 নম্বর, নিশ্চয়ই এটা একটা কিউবিক রিজিয়ন, বুঝতেই পারছিস। তার পাশে একটা 2 নম্বর ঘর, 2 নম্বরের নিচে 3 নম্বর, 1 নম্বরের নিচে 4 নম্বর। আচ্ছা, 1 নম্বরের পিছনে 5, 2 এর পিছনে 6, 3 এর পিছনে 7, 4 এর পিছনে 8, তাহলে টোটাল 8টা ঘর আছে, রাইট? এবার এই যে জাংশন পয়েন্টটা, এই জাংশন পয়েন্টে যদি কোনো একটা স্ফিয়ার থাকে, তাহলে আশা করি বুঝতে পারছিস, এই জাংশন পয়েন্টে যদি কোনো একটা স্ফিয়ার থাকে, তাহলে সেই স্ফিয়ারটা ইকুয়ালি 8টা ঘরের মধ্যে ভাগ হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টা ঘরের মধ্যে এই স্ফিয়ারটা ইকুয়ালি শেয়ার হচ্ছে। 2Dতে যদি ভাবিস তাহলে 4টে ঘরের মধ্যে, 3Dতে ভাবলে এই 4টে ঘরের পিছনে আরো 4টে কিউব আছে বা 4টে ঘর রয়েছে, তাহলে টোটাল 8টা ঘরের মধ্যে এই স্ফিয়ারটা ইকুয়ালি শেয়ার হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে ক্রিস্টাল সিস্টেমে যদি আমরা যাই, তাহলে আমরা যদি ক্রিস্টাল সিস্টেমের দিকে চলে যাই, তাহলে ক্রিস্টাল সিস্টেমে এরকম অনেক কিউবিক সিস্টেম থাকে। নিশ্চয়ই এরকম একটা কিউব নিয়ে একটা ক্রিস্টাল তো তৈরি নয়, বা একটা সলিড তো তৈরি নয়, লক্ষ লক্ষ কোটি কোটি এরকম কিউবিক সিস্টেম রয়েছে। তাহলে এই কিউবিক সিস্টেমের যে কর্নারে যে অ্যাটমটা রয়েছে, তাহলে কর্নারে যে অ্যাটমটা থাকে বা একটা কিউব, তার আশেপাশে আরো 7টা কিউব দ্বারা ঘিরে আছে, এবং এটাকে নিয়ে 8টা কিউব। তাহলে একটা কিউবের আশেপাশে এবং এই ইন্ডিভিজুয়াল কিউব মানে একটা ইউনিট সেল এবং তার আশেপাশে সমস্ত সিচুয়েশনকে আমরা যদি ভাবি, টোটাল 8টা কিউব থাকে। তাহলে একটা কিউবের কর্নারে যে অ্যাটমটা আছে, দ্যাট মিনস এই মাঝখানে যেটা আছে, এটা তো কোনো না কোনো একটা কিউবের কর্নার, রাইট? এটা তো কোনো না কোনো একটা কিউবের কর্নার। তাহলে আমি যদি নিচের দিকের এই কিউবটাকে বলি, মার্ক করি, কালার করি, তাহলে ধর আমি যদি এই কিউবটাকে কথা বলি, এই কিউবটা আমি তোকে বোঝানোর জন্য কিউবটাকে ড্র করি, দ্বারা আগে আমি যদি ফ্রন্টের এই কিউবটার কথা বলি, যেটুকু কিউবের কথা আমি বলছি, আমি এইটুকু কিউবের কথা বলছি, ঠিক আছে, যেটা আমি কালার রেড করলাম। এইটুকু কিউবের ওই পিছনের দিকের কর্নারে এই অ্যাটমটা রয়েছে, রাইট? এই অ্যাটমটার আছে, কিন্তু এই অ্যাটমটার ওই যে কর্নারটা, ওই কর্নারটা, এই যে কর্নার পয়েন্টটাকে আমি একটা অন্য কোনো কালার দিই, কর্নার পয়েন্টটাকে আমি ধর ইয়েলো কালার দিলাম। তাহলে এই যে কর্নার পয়েন্টটা, এইখানটায় ধর অ্যাটমটা নিউক্লিয়াস রয়েছে, ওই কর্নার পয়েন্টটা তো শুধুমাত্র এই যে রেড কালারের কিউবের একার কর্নার তা তো নয়, তার পিছনের দিকে একটা কর্নার আছে, তার পাশে একটা কর্নার আছে, আর ওই দিকে একটা কর্নার রয়েছে, উপর দিকে 4টে কিউব রয়েছে। তাহলে এই কিউবের পিছনে, এই রেড কিউবের পিছনে একটা কিউব আছে, এর পাশে একটা কিউব আছে, এর সামনে একটা কিউব আছে, উপরে আবার 1 2 3 4টে কিউব আছে। তাহলে এই কর্নারটা রেড কিউব ছাড়াও রেড কিউবের আশেপাশে আরো 7টা কিউব দ্বারা ঘিরে রয়েছে। তাহলে ওই কর্নারে যে অ্যাটমটা রয়েছে, সেই অ্যাটমটা তার আশেপাশের আরো 7টা কিউব এবং এই রেড কিউবটাকে নিয়ে আর তাহলে আরো 8টা কিউবের মধ্যে ভাগ হচ্ছে। তাহলে একটা কর্নারের অ্যাটম টোটাল 8টা কিউবের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে একটা ইন্ডিভিজুয়াল কিউবের প্রতি এই একটা অ্যাটমের কন্ট্রিবিউশন কত? একটা অ্যাটম ভাগ হয়ে যাচ্ছে 8টা কিউবের মধ্যে। তাহলে একটা কিউবের প্রতি তার কন্ট্রিবিউশন হচ্ছে 1/8 পার্ট। আশা করি এই কথাটা বুঝতে পেরেছিস। তাহলে আমি এটা মার্ক করি, তাহলে অ্যাটম প্রেজেন্ট অ্যাট ইচ কর্নার কন্ট্রিবিউট 1/8 টু ইচ কিউব বিকজ ইট হ্যাজ শেয়ার্ড বাই 8 কিউব। টোটাল 8টা কিউবের মধ্যে একটা কর্নারের অ্যাটম ভাগ হচ্ছে। আশা করি এই ছবিটা এবং আগের ছবিটা দেখে বুঝতে পারছিস। এবার
একটা ইউনিট সেলকে নিয়ে তুই যদি ভাবিস, একটা ইউনিট সেলে টোটাল কটা কর্নার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একটা কিউবের আটটা কর্নার, আটটা কর্নারে আটটা অ্যাটম আছে এবং প্রতি অ্যাটম কতটা করে কন্ট্রিবিউট করছে, 1/8 করে কন্ট্রিবিউট করছে। তাহলে দাস দ্য নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন ইচ সিম্পল অর প্রিমিটিভ ইউনিট সেলের কতটা, আটটা কর্নারে আটটা অ্যাটম, প্রত্যেকে কন্ট্রিবিউট করে 1/8 করে, তাহলে নাম্বার অফ অ্যাটম হচ্ছে এখানে 1। তাহলে সিম্পল বা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেলের জন্য নাম্বার অফ অ্যাটম হবে 1। এরপরে কিন্তু ডেনসিটি বার করবো, সেখানে নাম্বার অফ অ্যাটম বসাতে হবে, প্যাকিং ফ্র্যাকশনের জন্য বসাতে হবে, ওই ডেনসিটি বার করার অবধি আমরা করব। তাহলে নাম্বার অফ অ্যাটম হচ্ছে 1, এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট যদি যাই বডি সেন্টার্ড, হ্যাঁ একটা ছবি বলে নি, তাহলে এইটা দেখ। তাহলে এই যে অ্যাটমগুলোকে দেখছিস, এক একটা অ্যাটমকে তুই যদি দেখিস, এই যে এটা যদি তোর অ্যাটমটার পেরিফেরিটা হয়, এই টোটালটা নিশ্চয়ই এই অ্যাটমের মধ্যে, এই টোটালটা নিশ্চয়ই এই অ্যাটম বলছি, এটা যদি টোটাল অ্যাটমটা স্ফিয়ারটা হয়, টোটালটা নিশ্চয়ই কিউবের মধ্যে ঢুকে নেই, কিউবের মধ্যে মাত্র সামান্য একটু অংশ ঢুকে আছে, যেটাকে আমি এরকম করে রেড কালার যেটা করছি, ওইটুকু পোর্শনই শুধুমাত্র কিউবের ভেতরে ঢুকে রয়েছে, বাকিটা কিন্তু এই কিউবের মধ্যে ঢুকে নেই। তাহলে বাকিটাকে তুই যদি ভাব কেটে বাদ দিয়ে দিস, যতটুকু শুধুমাত্র এই কিউবের মধ্যে ঢুকে আছে ততটুকু পার্টকেই তুই যদি রাখিস, তাহলে দেখতে নিশ্চয়ই অনেকটা এরকম হবে, যতটা আমি লাল পার্ট করলাম ততটা কিউবের মধ্যে ঢুকে রয়েছে, বাকিটা কি কিউবের বাইরে আছে, তাহলে যে পার্টটা কিউবের বাইরে সেটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে বিষয়টা এরকম টাইপের দেখতে হবে, রাইট? এবার কিউবিক ইউনিট সেল বোঝানোর সময় আমরা কিরকম করে ড্র করেছিলাম, এরকম করে আমরা একটা স্কোয়ার করে আমরা এরকম করে কিউব ড্র করে নিয়েছিলাম, দিয়ে কিউব ড্র করে নেওয়ার পর আমরা কি দেখিয়েছিলাম, এই কর্নারগুলোতে এরকম করে অ্যাটম আছে, রাইট? তাহলে আজকে আমরা একটা ভুল নয় মানে এইভাবে রিপ্রেজেন্ট করি যেন জিনিসটা কনজেস্টেড না লাগে, বুঝতে পারিস। আটটা কর্নারে আটটা অ্যাটমকে এইভাবে রিপ্রেজেন্ট করে দিই, তাই না? আটটা কর্নারে আটটা অ্যাটমকে এইভাবে লিখি, কিন্তু আজকে বিষয়টা ভালো করে বুঝবো, এই অ্যাটমগুলো কিন্তু এরকম ডট হয়ে নেই, প্রতিটা অ্যাটম একে অপরকে কিন্তু টাচ করে রয়েছে সমস্ত দিকে। এখানে দুটো অ্যাটমের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্সটাকে যদি আমরা জুড়ে দিই, নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্সগুলোকে যদি আমরা জুড়ে দিই, সেক্ষেত্রে আমরা কি পাবো, নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স জুড়ে দিলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে একটা কিউবকে পাবো, সেক্ষেত্রে আমরা একটা কিউব পাবো, এটা বলতে চেয়েছে। তাহলে হুঁশ রাখতে হবে, আমরা যখন ল্যাটিস পয়েন্টগুলো দিয়ে আগের দিন বুঝিয়েছিলাম, জাস্ট ল্যাটিস পয়েন্টগুলোকে কানেক্ট করেছিলাম। অ্যাটমগুলো কি, অ্যাটমগুলো এই টোটালটা জুড়ে কিন্তু একে অপরকে টাচ করে রয়েছে, এই বিষয়টা যেন মাথায় ঢুকে যায়। এবার আর তেমন কিছু ঝামেলার নেই, এবার বলবো আর বুঝতে পারবি। নেক্সট যদি আমরা বডি সেন্টার্ডের ক্ষেত্রে চলে আসি, বডি সেন্টার্ড মানে কি, আমার যেটা সিম্পল কিউবিক সেটা তো থাকছেই, প্রিমিটিভগুলো কি, সরি নন প্রিমিটিভগুলো কি, প্রিমিটিভে যেটা সেটা তো থাকছেই, তার সাথে অ্যাডিশনাল কিছু। তাহলে বডি সেন্টারে কি, আটটা কর্নারে আটটা অ্যাটম তো আছেই, আর বডির ভেতরে একটা আছে। তাহলে অলরেডি আমরা কি পড়লাম, আটটা কর্নারে আটটা অ্যাটম আছে, প্রত্যেকে কন্ট্রিবিউট করে 1/8 করে, তাহলে কর্নারের অ্যাটমগুলোর জন্য টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে একটা অ্যাটমের সমান। আর বডির ভেতরে যে অ্যাটমটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছিস, রিপ্রেজেন্ট করার সময় আমরা এরকম ছোট্ট করে একটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, টাচ করে দেখাই না, কারণ এইভাবে ড্র করাটা আমাদের পক্ষে সময় সাপেক্ষ এবং জটিল, তাই আমরা এইভাবে ল্যাটিস পয়েন্টগুলোকে ড্র করে দিই। তাহলে সেক্ষেত্রে কিউবের ভেতরে যে অ্যাটমটা রয়েছে সেটা একটা ইন্ডিভিজুয়াল কিউবের মধ্যেই ঢুকে রয়েছে, অন্য কারোর সাথে শেয়ার হয়ে নেই, তাহলে ওই বডি সেন্টারে অ্যাটমটার জন্য কন্ট্রিবিউশন 1, তাহলে কর্নারের অ্যাটমের কন্ট্রিবিউশনও 1, বডির সেন্টারের অ্যাটমের কন্ট্রিবিউশনও 1, তাহলে টোটাল অ্যাটম হচ্ছে এখানে 2 বডি সেন্টারের ক্ষেত্রে, বিসিসির ক্ষেত্রে। নেক্সট ফেস সেন্টারের ক্ষেত্রে যদি যাই, ফেস সেন্টারের ক্ষেত্রে আমরা কি দেখবো, আটটা কর্নারে আটটা অ্যাটম তো আছেই, তার সাথে অ্যাডিশনাল আরো কিছু আছে। এখানে অ্যাডিশনাল গুলো কোথায় থাকে, দেওয়ালে থাকে, তাই না? 6টা যে দেওয়াল, 6টা দেওয়ালে থাকে। এবার সেম ওয়েতে আটটা কর্নারে আটটা অ্যাটম, 1/8 করে কন্ট্রিবিউশন, তাহলে একটা অ্যাটম। এবার একটা ফেস কটা থাকে, একটা কিউবের ফেস হচ্ছে 6টা দেওয়াল, তুই যদি তোর ঘরের কথা বলিস চারদিকে 4টে দেওয়াল, সিলিং আর ফ্লোর, তাহলে টোটাল 6টা দেওয়াল, তাহলে 6টা ফেস। 6টা ফেসে প্রতিটা অ্যাটমের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ করে। কি করে হাফ করে বলছি, আগে টোটাল ক্যালকুলেশনটা দেখে দিয়ে বলছি। তাহলে এখানে ফেসে টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে 3, 1 + 3, তাহলে এফসিসিতে নাম্বার অফ অ্যাটম হচ্ছে 4। তাহলে প্রতিটা দেওয়ালে কি করে হাফ করে কন্ট্রিবিউশন, সেটার জন্য যদি আমরা আবার এই ছবিটার দিকে চলে যাই, এই যে এই ছবিটাতে চলে গেলে দেখ, 1 নম্বর আর 2 নম্বর ঘরকে ডিভিশন করছে এই গ্রিন যে প্লেনটা, এই ফ্রন্টের যে গ্রিন প্লেনটা দেখছিস, এই যে আমার হাত বরাবর এই যে গ্রিন প্লেনটা, এই গ্রিন প্লেনটার যদি কথা বলি এবং আমি যদি এখানে অ্যাটম ড্র করার চেষ্টা করি,
এবং আমি যদি এখানে অ্যাটম ড্র করি তাহলে কি হবে, এইখানে যে অ্যাটমটা থাকবে সেই অ্যাটমটার একটা পোর্শন দেওয়ালের এদিকে থাকবে, বাকি পোর্শনটা দেওয়ালের ওদিকে থাকবে। তাহলে একটা পোর্শন দেওয়ালের এদিকে, সেটা আমি কালার করে দিলাম, একটা পোর্শন দেওয়ালের এদিকে আর একটা পোর্শন দেওয়ালের ওদিকে। তাহলে যদি দেওয়ালে অ্যাটম থাকে তাহলে সেই অ্যাটমটা অলওয়েজ দুটো ঘরের মধ্যে বা দুটো কিউবের মধ্যে শেয়ার হতে পারছে। ডট ডট পোর্শনটা ওই গ্রিন দেওয়ালের ওদিকে রয়েছে আর এই পোর্শনটা এদিকে। তাহলে যখন কোনো দেওয়ালে কোনো অ্যাটম থাকবে তখন সেটা শুধুমাত্র দুটো ঘরের মধ্যে শেয়ার হতে পারবে। তাহলে এক একটা ঘরে তাহলে কন্ট্রিবিউশন কত, হাফ করে। এটাই বলতে চেয়েছি, একটা কিউবে তাহলে 6টা ফেস বা 6টা দেওয়াল, 6টা দেওয়ালে হাফ করে কন্ট্রিবিউশন, তাহলে টোটাল অ্যাটম হচ্ছে 3, আর 8টা কর্নারে 8টা, 1/8 করে কন্ট্রিবিউশন, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে 4। তাহলে এই 3টে আমাদের মনে রাখতে হবে। এখানে ট্যাবুলার ফর্মে আমি করে দিয়েছি, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো লাগবে। WBJEE যদি কোশ্চেন দেখিস ডাইরেক্ট এগুলো লিখতে দেয়, হ্যাঁ, ডাইরেক্ট এগুলো লিখতে দেয় এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করালে বা করলে দেখতে পাবি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম সিম্পল কিউবিকের নাম্বার অফ অ্যাটম হচ্ছে 1, পেন সিলেক্ট করে নি দ্বারা, সিম্পল কিউবিকের নাম্বার অফ অ্যাটম হচ্ছে 1, বডি সেন্টার্ডে হচ্ছে 2, ফেস সেন্টার্ডে হচ্ছে 4। ডাইরেক্ট জানতে চায়, ক্যালকুলেশনটা শিখে গেলে পরীক্ষাতে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, মনে মনে ক্যালকুলেট করে নিতে পারবি। এবার একটা জিনিস ইনফরমেশন যেটা আমি বলে এসেছি, সিম্পল কিউবিকে আমরা কি দেখতে পেলাম, আবার যদি ছবির দিকে যাই, এই ইনফরমেশনটা বলার আগে নিজেই অ্যান্সার দিবি। সিম্পল কিউবিকে আমরা যদি দেখি কোন অ্যাটমগুলো একে অপরকে টাচ করে রেখেছে, সিম্পল কিউবিকে এই যে কর্নার টু কর্নার যে অ্যাটমগুলো আছে না, এই কর্নার টু কর্নার অ্যাটম একে অপরকে টাচ করে রয়েছে। কোন অ্যাটমগুলো একে অপরকে টাচ করে রয়েছে এটা বোঝাটা খুব দরকার। বা এই বড় ইমেজটা যদি দেখিস তাহলে কি দেখতে পাচ্ছি, কর্নার টু কর্নার অ্যাটম একে অপরকে টাচ করে রয়েছে, ঠিক আছে। তাহলে কর্নার টু কর্নার অ্যাটম একে অপরকে টাচ করে থাকে সিম্পল কিউবিকে। যখন আমরা বডি সেন্টার্ডে আসবো, বডি সেন্টার্ডের আগে ফেস সেন্টার্ডে আসি, তারপর বডি সেন্টার্ডে বলবো। ফেস সেন্টার্ডে কি, এই যে কর্নারে একটা অ্যাটম, ফেসের মধ্য দিয়ে গিয়ে অপোজিট দিকে যে কর্নার, সেই কর্নারের অ্যাটমের মধ্যে টাচ করে রয়েছে। তাহলে এই কর্নারের অ্যাটম, বডি সেন্টারের ভেতরে যে অ্যাটম, বডি সেন্টার বলছি সরি ভুল, ফেস সেন্টারের যে অ্যাটম এবং আরেকটা কর্নার অ্যাটম, এই অ্যাটমগুলো একে অপরকে টাচ করে আছে, ঠিক আছে। বডি সেন্টারে কি, বডি সেন্টারে এই কর্নারের যে অ্যাটম বডির ভেতর দিয়ে যাচ্ছে, বডির ভেতর দিয়ে যাচ্ছে, বডির ভেতর দিয়ে গিয়ে উল্টো দিকে, আমার এটা এক্স্যাক্ট পয়েন্ট পর্যন্ত আমি নিয়ে যেতে পারছি না, আঁকতে গিয়ে ভুল হচ্ছে এটা। তাহলে একটা কর্নার থেকে শুরু হলো একদম ঘরের অপোজিট দিকে। যদি আমার সাথে সাথে তুই বোঝার চেষ্টা করিস, আমার চোখের সামনে ওই দিকের কর্নারটা, ওই কর্নারটা বডির ভেতরে যে অ্যাটমটা আছে সেটা, এবং আমার মাথার পিছনের এই দিকের কর্নারটা, তাহলে ওই কর্নার থেকে শুরু করে বুঝতে পারছি আমার সামনে ডান দিকের ওপরের কর্নার থেকে শুরু করে আমার মাথার পিছনে বাঁ দিকে নিচের কর্নারটা, তাহলে ডান দিকের ওপরের কর্নার টু আমার মাথার পিছনের বাঁ দিকের নিচের কর্নার, এই বরাবর টাচ হয়ে রয়েছে। তাহলে এই অ্যাটমগুলো টাচ হয়ে আছে, এটা বুঝতে হবে কারণ এক্ষুনি প্যাকিং ফ্র্যাকশন করব এবং নিয়ারেস্ট ডিস্টেন্সের কোশ্চেনও করতে দেয়। তাহলে প্রথমটা বুঝলাম। তাহলে অ্যাট দ্য কর্নার্স অফ দ্য সিম্পল কিউবিক টাচ ইচ আদার, ফেস সেন্টারে কি হয়, দ্য অ্যাটমস অ্যালং দ্য ফেস ডায়াগোনাল, ঠিক আছে, কর্ণ, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, তাহলে ফেস বরাবর যে কর্ণ, তাহলে ফেস ডায়াগোনাল বরাবর টাচ করে রয়েছে। আর বডি সেন্টারে কি, বডির ভেতর বরাবর যে ডায়াগোনাল, ওটাকে আমরা বলবো বডি ডায়াগোনাল, তাহলে বডি ডায়াগোনাল বরাবর একে অপরকে টাচ করে রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা যেটা ড্র করেছি এটা হচ্ছে ফেস ডায়াগোনাল, আর এটা যেটা ড্র করেছি এটা হচ্ছে বডি ডায়াগোনাল, রাইট। এটা বুঝতে হবে প্যাকিং ফ্র্যাকশনের জন্য। তাহলে নাম্বার অফ অ্যাটমেরটা আমরা বুঝে গেলাম এবং কারা কাকে টাচ করে রয়েছে সেটা বুঝলাম। নেক্সট আমাদের টপিক যেটা আসবে সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন অর প্যাকিং এফিসিয়েন্সি, বাংলায় প্যাকিং দক্ষতা। তাহলে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি বিষয়টা কি বোঝ, ডেফিনেশন তো পড়বি। তাহলে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি ডেফিনেশনটা হচ্ছে একটা কিউবের ভেতরে টোটাল যতটা ভলিউম অ্যাভেলেবেল, ঠিক আছে, একটা কিউবের ভেতরে টোটাল যতটা ভলিউম বা আয়তন অ্যাভেলেবেল, অ্যাটম দ্বারা সেই অ্যাভেলেবেল আয়তনের বা ভলিউমের কতটা অ্যাটম দ্বারা অকুপাইড। তাহলে টোটাল ভলিউমটা যদি 100% হয়, ওই 100% ভলিউমের কতটা ভলিউম আদতে অ্যাটম অকুপাই করতে পারছে সেটাকেই আমি বলবো ওই পার্টিকুলার ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। যদি ভালো করে লক্ষ্য করিস এই ছবিগুলোকে, প্রথম থেকেই তুই যদি ছবিগুলো লক্ষ্য করিস, এই ভেতরে দেখ ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস কি, টোটাল ভলিউমটা দখল হয়ে নেই, কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। বা বডি সেন্টারে তুই যদি দেখিস এই জায়গাগুলো কিন্তু ভ্যাকেন্ট রয়েছে জায়গাগুলো, বা ফেস সেন্টারে দেখলে মাঝখানে মাঝখানে আশা করি ছবি দেখে বুঝতে পারছিস ভ্যাকেন্ট স্পেস রয়েছে। তো টোটাল যে বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই কিউবটার, এজ লেন্থ যদি এ হয়, তাহলে টোটাল ভলিউম এ কিউব।
তাহলে ওই এ কিউবের সমস্তটা কিন্তু অ্যাটম দ্বারা অকুপায়েড নয়, কিছুটা ফাঁকা জায়গা থাকছে। ঠিক আছে, তাহলে কতটা ফাঁকা জায়গা থাকছে, কতটা অকুপায়েড হচ্ছে, আমরা সেই ক্যালকুলেশনটাই করব। তাহলে টোটালের যতটা অকুপায়েড হয় সেটাকেই আমরা বলবো প্যাকিং ফ্র্যাকশন অর প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে the packing efficiency is the percentage of the total space filled by the particles। ঠিক আছে, সলিডের পার্টিকেলটা অ্যাটম হোক, আয়ন হোক আর মলিকিউলস হোক, যাই হোক না কেন। আচ্ছা, এই নিচের ডেটাগুলো আমরা এক্ষুনি ক্যালকুলেট করে পড়বো এবং এই ডেটাগুলো মনে রাখতে হবে, লেখা রয়েছে। এবার আমরা সিম্পল কিউবিকে কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা আমরা দেখি। ক্যালকুলেট করা খুবই ইজি। মেন যে ফান্ডাটা প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করার যে ফান্ডা, সেটা হচ্ছে এজ লেন্থের সাথে অ্যাটমের রেডিয়াস আর এর সম্পর্কটা বার করা। ঠিক আছে, এজ লেন্থ ধরবো এ, মানে কিউবের বাহুর দৈর্ঘ্য ধরবো এ, আর অ্যাটমের যে রেডিয়াস ব্যাসার্ধ ধরবো আর, এ আর এর মধ্যে আমাদের সম্পর্ক বার করতে হবে প্রতি ক্ষেত্রে। ওটা বার করে ফেললেই আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, প্রথমে আমরা সিম্পল কিউবিক দেখব এবং কোন কোন অ্যাটম একে অপরকে টাচ করে রয়েছে এটা জানাটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই বলে এসেছিলাম। তাহলে সিম্পল কিউবিকে কারা টাচ করে থাকে? কর্নার টু কর্নার একটা এজ বরাবর একে অপরকে টাচ করে থাকে। তাহলে কিছু ইনফরমেশন অলরেডি বলে দিই, প্রতিবার আর বলবো না, যে আমি প্রতি ক্ষেত্রেই অ্যাটমের কিউবের এজ লেন্থ ধরবো, বাহুর দৈর্ঘ্য ধরবো এ। এজ লেন্থ মানে এই যে কিউবের এইটা হলো এ। ঠিক আছে, আর প্রতিটা স্ফিয়ার বা অ্যাটমের রেডিয়াস ধরবো আর। ঠিক আছে, এবার এই তো বাহু বরাবর কি বললাম, এই যে এই দুটো অ্যাটম একে অপরকে টাচ করা থাকে, বাহু বরাবর যে অ্যাটম দুটো থাকে, বাহু বরাবর যে অ্যাটম দুটো থাকে তারা একে অপরকে টাচ করে থাকে, রাইট? তাহলে বাহু বরাবর অ্যাটম দুটো যদি একে অপরকে টাচ করে থাকে, তাহলে আমরা বলতে পারবো অ্যাটমের রেডিয়াস আর একটা অ্যাটমের রেডিয়াস আর, এইটাই হচ্ছে এজ লেন্থ এর সাথে সমান। কারণ এই কর্নার টু কর্নার অ্যাটম দুটোই তো একে অপরকে টাচ করে আছে। তাহলে এটা যদি রেডিয়াস আর হয়, এটা যদি রেডিয়াস আর হয়, তাহলে আর প্লাস আর ইকুয়াল টু 2r, ওটাই এ এর সাথে সমান। তাহলে সেটাই আমরা পারবো বার করতে, এটাই এখানের মেন ইনফরমেশন। এইগুলো দিয়ে ডাইরেক্ট নিউমেরিক্যাল করতে দিতে পারে অথবা ডাইরেক্ট ভ্যালুটাই লিখতে দিতে পারে, যদিও সিম্পল কিউবিকেটটা লিখতে দেয় না। ফেস সেন্টার বা বডি সেন্টারের ক্ষেত্রে এ আর এর সম্পর্কটা ডাইরেক্ট লিখতে দেয়। আচ্ছা, এবার দেখ, নাম্বার অফ অ্যাটম বার করতে হবে সেকেন্ড। থার্ড কাজ আমাদের কি বলে নিলাম, এজ লেন্থ এ, রেডিয়াস আর। তাহলে প্রথম কাজ হলো এ আর এর মধ্যে সম্পর্ক বার করে পারলাম। নাম্বার অফ অ্যাটম দেখতে হবে। সিম্পল কিউবিকের নাম্বার অফ অ্যাটম কত? 1 আমরা জানি। তাহলে প্রতিটা অ্যাটমের যদি রেডিয়াস আর হয়, তাহলে একটা অ্যাটমের একটাই অ্যাটম আছে, একটা অ্যাটমের ভলিউম কত হবে? 4/3 পাই আর কিউব। আর এজ লেন্থ যদি এ হয়, কিউবের এজ লেন্থ যদি এ হয়, তাহলে তার ভলিউম হবে এ কিউব। এবার এ কিউবটাকে আর এর টার্মে বার করব, এ ইকুয়াল টু টুয়াইস আর, বসালাম 8r কিউব। তাহলে অকুপায়েড ভলিউম কত? 4/3 পাই আর কিউব। টোটাল ভলিউম কত? 8r কিউব। 100 দিয়ে গুণ করে দিলাম পার্সেন্টেজ বার করার জন্য, টোটালটা ক্যালকুলেট করলে আসবে 52.4%। তাহলে 52.4% অকুপায়েড, বাকিটা ভ্যাকেন্ট। তাহলে সিম্পল কিউবিকে 52.4% অকুপায়েড থাকে, বাকিটা ভ্যাকেন্ট থাকে। এটা ক্যালকুলেশনটা কিন্তু করতে দিতেও পারে, ডেটাও জানতে চাইতে পারে, যা ইচ্ছা দিতে পারে, কারণ প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং ফ্র্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা ক্যালকুলেট করে দেখানোটা এমন কিছু কঠিন জিনিস নয়। নেক্সট, বডিটা আমরা পরে করব। আগে আমরা কোনটাকে করব? আগে আমরা ফেসটাকে করি। বডির থেকে ফেসটা বুঝতে একটু সুবিধা। এক্ষেত্রেও সেম জিনিস। তাহলে প্রথমে আমরা বলে নেব এজ লেন্থ হচ্ছে এ, এজ লেন্থ হলো আমার এ, রেডিয়াস আর, এ আর এর মধ্যে আমরা সম্পর্কটা বার করব। তাহলে এটা এ, রেডিয়াস আর নাম্বার অফ অ্যাটমসটা দেখে নিই এখানে কত, ওটা আগে করি আর পরে করি, ব্যাপার একই। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অ্যাটমসটা আমরা বার করে ফেলি। ফেস সেন্টারে আমরা জানি নাম্বার অফ অ্যাটম হচ্ছে 4, কারণ 8টা কর্নারে 8টা, 1 8 করে কন্ট্রিবিউশন, তাহলে 1, 6টা ফেসে 6টা, কন্ট্রিবিউশন হাফ করে তাহলে 3টে, 1 আর 3 হয়ে গেল 4। তার মানে এটা প্লাস এটা, তাহলে 4। এবার আমরা সম্পর্ক বার করব। সম্পর্ক বার করতে পারি কি করে? ফেস বরাবর কানেক্টেড। তাহলে এই যে ফেস ডায়াগোনাল, যে কোনো ফেস হোক, সেটা আমি এই ফেসটা নিই বা উল্টো দিকের কোনো ফেস নিই, যেটাকেই নিই না কেন, আমার প্রতি ক্ষেত্রে ফেস বরাবর কানেক্ট হয়ে রয়েছে। তাহলে ফেস বরাবর এটা কানেক্টেড, তাহলে ফেস বরাবর এটা কানেক্টেড। আর এই এজগুলো তো কানেক্টেডই, সেটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। আর এজগুলো কানেক্টেড, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা হলুদ হয়ে গেছে, দ্বারা ঠিক করি। তাহলে এই এজ বরাবর তো কানেক্টেড, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কিউব যদি নিই, কিউবের এই অ্যাঙ্গেলটা কত হয়? কিউবের এটা একটা রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি, এটা একটা রাইট অ্যাঙ্গেল। তাহলে এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রির যে অপোজিট বাহু, সেটাকে আমরা কি বলি? অতিভুজ বলি।
তাহলে অতিভুজ ইকুয়াল টু পাইথাগোরাসের থিওরেম কাজে লাগালে আমরা কি পাবো? পাইথাগোরাস যাই বল না কেন, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, সেটাই লাগাবো। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এটা আমরা কাজে লাগাতে পারলাম। এবার আমি যদি ফেস সেন্টার্ডের এই ছবিটার দিকে চলে যাই, তাহলে ওটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা তো এই ফেস বরাবরটাকে নিয়েছি, এই ছবিটা দেখ নিচের এই যে লাল কাটা ছবিটা যেটা আছে, ওটা তুই যদি দেখিস তাহলে দেখ এই বরাবরটা আমরা নিয়েছি, কালারটা এবার হলুদ নিতে হবে। তাহলে এই বরাবর আমরা নিয়েছি কানেক্টেড, এই বরাবর অ্যাটমটা একটা ফেস বরাবর কানেক্টেড, এই ত্রিভুজটাকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তাহলে এই বরাবর তুই যদি দেখিস এই টোটাল যে লাল অ্যাটমটা দেখছিস তার টোটালটা নিয়েছি, তাহলে তার জন্য টোটাল টোয়াইস আর, কর্নারের অ্যাটমটার হাফ আর এসেছে আর এই কর্নারের হাফ এসেছে আর, তাহলে টোটাল এই যে ফেস বরাবর যেটা রয়েছে টোটাল লেন্থটা তাহলে কত হলো? 4r হলো টোটাল লেন্থটা। কত হলো? 4r। আশা করি গ্রিন ইয়েলোটা হয়তো দেখা যাচ্ছে না এই জায়গাটায়, তাহলে লিখি, তাহলে টোটাল কত হলো? এই জায়গাটা যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে দাঁড়ালো 4r। এটাই ছিল আগের পেজে এসি লেখা ছিল, দেখ, তাহলে এটাই হচ্ছে এসি। তাহলে এসি ইকুয়াল টু আমরা 4r বলতে পারি। তাহলে দেখ এই ফর্মুলাটা দাঁড়ালো এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবিটা হচ্ছে এজ এ স্কোয়ার, এবিটা হচ্ছে এজ এ স্কোয়ার, বিসিটা হচ্ছে এজ এ স্কোয়ার, বসালাম টোয়াইস এ স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু হলো √2a, আর এসির লেন্থটা হচ্ছে 4r এর সাথে সমান, তাহলে আমরা বলতে পারি √2a ইকুয়াল টু 4r। এটা মুখস্থ করতে হবে। তাহলে আমরা এ আর আর এর মধ্যে সম্পর্ক বার করে ফেললাম। তাহলে কি দাঁড়ালো? √2a ইকুয়াল টু 4r। পরের পেজে কি করা থাকবে? আর ইকুয়াল টু লেখা থাকবে, বা যাই থাকুক না কেন কোনো ব্যাপার না সেটা। এবার নাম্বার অফ অ্যাটম আমরা জানি 4, সেই কাজটা করে নিই। ভলিউম অফ ইচ স্ফিয়ার কত? এটা নড়ে গেল। ভলিউম অফ ইচ স্ফিয়ার কত? ভলিউম অফ ইচ স্ফিয়ার হচ্ছে 4/3 পাই আর কিউব। নাম্বার অফ স্ফিয়ার কতগুলো? নাম্বার অফ অ্যাটম কতগুলো? 4টে। ফেস সেন্টারে 4টে হয়, তাহলে 16/3 পাই আর কিউব হচ্ছে ভলিউম অকুপাইড বাই দ্য অ্যাটমস। আর টোটাল ভলিউম কত? এ কিউব। এ কিউবের জায়গায় আমরা যদি আর এর টার্মে বসাই তাহলে কি পাবো? এ কে আর এর টার্মে যখন বার করবো তাহলে এ ইকুয়াল টু কত? আর। √2a ইকুয়াল টু 4r, তাহলে এ ইকুয়াল টু 4r বাই √2, তাহলে 2√2r। তাহলে এর জায়গাতে বসালে 2√2r তার হোল কিউব, দ্যাট মিনস 16√2 তার আর কিউব, 16√2r কিউব। ডিভিশন করে দেওয়া হলো অকুপাইড ভলিউম বাই টোটাল ভলিউম, 100 দিয়ে গুণ করলাম পার্সেন্টেজ, বেরিয়ে এলো 74% অকুপাইড। ঠিক আছে, 74% অকুপাইড। অ্যান্ড লাস্ট আমরা যে ক্যালকুলেশনটা করবো সেটা হচ্ছে বডি সেন্টারের জন্য ক্যালকুলেশনটা করবো। ক্যালকুলেশনগুলো একদম ইজি, আশা করি বুঝতে পারছিস, কোনো প্রবলেম হচ্ছে না ক্যালকুলেশনগুলো নিয়ে। এবার আমাদের আবার সেম কাজই করবো, দেখি। তাহলে প্রথম এজ লেন্থ আমরা পরীক্ষার খাতায় লিখে নেবো। আমরা কিউবের বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, অ্যাটমের ব্যাসার্ধ ধরলাম আর, এটা বডি সেন্টারে নাম্বার অফ অ্যাটম টোটাল কতগুলো হয়? 2। এত দূর পর্যন্ত কমন কাজ সব ক্ষেত্রেই। তাহলে বডি সেন্টারের জন্য বডি সেন্টারে বাহুর দৈর্ঘ্য ক্যালকুলেট করলাম, ফেসের জন্য ফেস, সিম্পল কিউব এগুলো সিম্পল, এই কথা কটা কমন। এবার এক্ষেত্রে আমাদের দুটো জিনিস করতে হবে। একটা জিনিস আমরা অলরেডি আগেরটাই কাজ করে এলাম, যে এই কর্নার টু এখানে টাচ হয়ে কারা রয়েছে? এখানে টাচ হয়ে রয়েছে বডির ভেতর বরাবর যে অ্যাটমগুলো রয়েছে তারা টাচ হয়ে রয়েছে, রাইট? বডির ভেতর বরাবর, বডির ভেতর মানে বডি ডায়াগোনাল। এবার তো আর ফেস ডায়াগোনাল নিয়ে কাজ হবে না, এবার আমার বডি ডায়াগোনাল নিয়ে কাজ করতে হবে বডির ভেতরে। তাহলে বডি ডায়াগোনাল নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই কর্নার থেকে শুরু করে বডির ভেতর দিয়ে গিয়ে এই কর্নার অবধি, তাহলে এখানে আর এই অ্যাটমটা টোটালটা ইউজ হচ্ছে টোয়াইস আর, আর এখানে আবার ইউজ হবে এই কর্নারের যে স্ফিয়ারটা আছে, এই যে স্ফিয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে, এই স্ফিয়ারটার জন্য ইউজ হবে আর। তাহলে এই যে বডি ডায়াগোনাল ইকুয়াল টু তাহলে 4r আবার। তাহলে বডি ডায়াগোনাল ইকুয়াল টু 4r, আমাকে এই বডি ডায়াগোনালের ভ্যালুটা বার করে নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমাদের দুবার ট্রায়াঙ্গেল ইউজ করতে হবে। প্রথমবার আমরা প্রথম ট্রায়াঙ্গেল আমরা এ বি সি ইউজ করব। এ বি সি এর এই জায়গাটা 90 ডিগ্রি, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এ এটা এ। তাহলে আমরা বলবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার বেরোলো 2a স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম 2a স্কোয়ার, রাইট? এবার আমরা যে ট্রায়াঙ্গেলটা ইউজ করবো সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলটা আমরা ইউজ করবো, ঠিক আছে? তাহলে রেড যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করলাম সেটা হচ্ছে এসিডি। তাহলে ট্রায়াঙ্গেল এসিডি এর বডি ডায়াগোনাল যেটা সেটা হচ্ছে এডি স্কোয়ার। তাহলে বডি ডায়াগোনাল ট্রায়াঙ্গেল যদি আমি এটা ইউজ করি তাহলে ট্রায়াঙ্গেলের এখান থেকে এটা নিচের দিকে নেমেছে, তাহলে এটা হচ্ছে তো 90 ডিগ্রি, সেক্ষেত্রে এটা হচ্ছে তো 90 ডিগ্রি, আগেরটার ক্ষেত্রে এই জায়গাটা ছিল 90 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, তাহলে 90 ডিগ্রি এর অপোজিটে কি আছে? এডি।
তাহলে ওটা হচ্ছে অতিভুজ, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এসি স্কোয়ারটা আগের বারই বার করে নিয়েছি, টোয়াইস এ স্কোয়ার, আর সিডিটা তো নিজেই বাহু এ, সিডিটা তো নিজেই বাহু এ, তাহলে টোয়াইস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার। তাহলে এডি বেরোলো √3a। এবং যদি কিউবের ফর্মুলাগুলো মনে রাখিস তাহলে জানবি যে বডি ডায়াগোনালের ফর্মুলা কিন্তু কিউবের √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর ফেস ডায়াগোনাল হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এবং সেটাই আমরা বার করলাম। কিউবের বডি ডায়াগোনাল আর ফেস ডায়াগোনালের ফর্মুলাটা কিভাবে আসে সেটাই বার করেছি। আর একটু আগে দেখলাম এই বডি ডায়াগোনাল বরাবরই অ্যাটমগুলো টাচ, তাহলে √3a ইকুয়াল টু 4r। এইটাই মুখস্থ করে রাখতে হবে পরীক্ষার জন্য, ডাইরেক্ট জানতে চাইবে। বেশ, নেক্সট পেজে চলে গেলাম। এ ইকুয়াল টু টার্মে বার করে নিলাম, এ এর ভলিউম বেরোলো, এটা টোটাল ভলিউম, প্রতিটা স্ফিয়ারের ভলিউম 4/3πr³, দুটো স্ফিয়ার আছে, তাহলে স্ফিয়ার দ্বারা অকুপাইড ভলিউম এটা, তাহলে টোটাল অকুপাইড ভলিউম বাই টোটাল ভলিউম 100 দিয়ে গুণ করলাম পার্সেন্টেজ, তাহলে বেরোলো 68%। দ্যাট মিনস 68% অকুপাইড। ঠিক আছে, কতটা অকুপাইড? 68% অকুপাইড, রাইট? বাস এটাই, এইটুকু ছাড়া আর কিছুই না। আরেকটা কোশ্চেন এসব করার সময় জানতে চাই, কোনো একটা পার্টিকুলার কিউবিক সিস্টেম দেবে, দিয়ে বলবে যে পার্টিকুলার কিউবিক সিস্টেম দিয়ে দেওয়ার পর, পার্টিকুলার কিউবিক সিস্টেম দ্বারা একটু আগের পেজে যাই, পার্টিকুলার কিউবিক সিস্টেম দেওয়ার পর তোকে বলবে এদের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স বার করো। ঠিক আছে, দুটো অ্যাটমের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স বার করো, এর টার্মে বার করতে দিল। তাহলে তুই জানিস দুটো অ্যাটমের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স মানে তাদের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স বার করতে দিয়েছে। তাহলে এখানে দুটো অ্যাটমের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স হচ্ছে টোয়াইস আর ইকুয়াল টু, এটাই এজ লেন্থ, তাহলে এটাই হচ্ছে দুটো নিয়ারেস্ট অ্যাটমের মধ্যে ডিস্টেন্স, টোয়াইস আর ইকুয়াল টু এ। তাহলে দুটো অ্যাটমের মধ্যে সব থেকে ক্লোজেস্ট ডিস্টেন্স কত? টোয়াইস আর, ওটাই তো ওদের মধ্যে নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স। এইখানে যদি চলে আসি, আগে ফেসটাকে বোঝাই, ফেস ডায়াগোনালের ক্ষেত্রে ফেস ডায়াগোনাল, তাহলে ফেস ডায়াগোনালের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স কত দুটো অ্যাটমের মধ্যে? দুটো অ্যাটমের মধ্যে আমি যদি নিয়ারেস্ট ডিস্টেন্স ধরি, তাহলে এই অ্যাটমটা নিউক্লিয়াসটা এখানে আছে, আর এই মিডের অ্যাটমটা নিউক্লিয়াসটা এখানে আছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা, তাহলে এটার জন্য আর, এটার জন্য আর, তাহলে টোয়াইস আরই হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স। ফেস ডায়াগোনালের ক্ষেত্রে আমরা ফর্মুলা, ফেস ডায়াগোনালের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি ইউজ করি? আমরা ইউজ করি 4r ইকুয়াল টু √2a। তাহলে আমাদের বার করতে হবে বেসিক্যালি 2r। 2r ইকুয়াল টু কত? দুটোকেই 2 দিয়ে ভাগ করি, √2a/2, দ্যাট মিনস a/√2। এটা WBJE-তে একবার পড়েছে। সেমভাবে আমরা এখানে বার করে নিতে পারবো, বডিটার জন্য আমরা বার করে নিতে পারবো ক্লোজেস্ট ডিস্টেন্স, বডিটার জন্য ক্লোজেস্ট ডিস্টেন্স, সেক্ষেত্রে কি হবে? এই মিড পয়েন্ট থেকে এই অ্যাটমটার মিড পয়েন্ট অনুযায়ী, তাহলে আবার এটা আর, আবার এখানে আর, সেই আবার টোয়াইস আর ইকুয়াল টু কত তোকে বার করতে হবে? তুই কি জানিস? 4r ইকুয়াল টু √3a, তাহলে টোয়াইস আর ইকুয়াল টু √3/2a। বাস এটাই। তাহলে এরকম একটা কোশ্চেন দেয়, নিয়ারেস্ট ডিস্টেন্সের কোশ্চেন। তাহলে আমরা এইভাবে প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করে ফেললাম। প্যাকিং ফ্র্যাকশনে দুটো জিনিস এখানে লেখা রয়েছে, যে আমরা দেখতে পেলাম যে বডি সেন্টার কিউবিকে দ্য এফিসিয়েন্সি 68% বডি সেন্টারের ক্ষেত্রে, ওয়াইল সিম্পল কিউবিকে 52.4%। ঠিক আছে, আর যেটা আমাদের বোথ টাইপ অফ ক্লোজ প্যাকিং, মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পড়তে হচ্ছে না, তাই বাদ দিলাম। সিসিপি আর ইকুয়ালি এফিসিয়েন্ট অ্যান্ড অকুপাই 74%। তাহলে কিউবিক ক্লোজ প্যাকিং, তাহলে সব থেকে ক্লোজ প্যাকিং কোনটা? ফেস সেন্টার্ড যে কিউবিক সিস্টেমটা রয়েছে ওটাই হচ্ছে আমার কিউবিক ক্লোজ প্যাকিং, সিসিপি, কারণ ওটাই সব থেকে বেশি ক্লোজ প্যাকড। দ্যাট মিনস 74% অকুপাইড। তাহলে 74% অকুপাইড মানে কি? ওইখানেই সিস্টেমটা সব থেকে বেশি জায়গা অকুপাই করে রাখতে পারছে, দ্যাট মিনস ওটাই সব থেকে বেশি ক্লোজ প্যাকড। ঠিক আছে, তাই সিসিপি 74% অকুপাই করে। তাই আমার এখানে প্যাকিং ফ্র্যাকশন নিয়ে যা শেখানোর আমি শিখিয়ে ফেলেছি, আর আমার এখানে কিছু বলার নেই। এবার আমি তোকে বইয়ে মার্ক করব। প্রেজেন্টেশনে আমরা অলওয়েজ একটা থ্যাংক ইউ দিয়ে শেষ করি, সো থ্যাংক ইউ স্লাইড। তো এটা কি বলবো, বলতে হয় তাই বললাম। সো ক্লাস শেষ হয়নি, এই পিপিটিটা শেষ হলো। সো এরপরে আমি যা যা বললাম বইয়ে মার্ক করব, নিজের মতো করে বই থেকে একবার করে পড়ে নিবি। ঠিক আছে, আশা করি কনসেপ্টগুলো বুঝতে পেরেছিস, এমন কিছু কঠিন কনসেপ্ট নেই। এই ক্লাসটা আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। আমরা শুধু এবার কিউবিক ইউনিট সেলের বা যে কোনো ইউনিট সেলের ক্ষেত্রেই, সরি আবার ওখানেই চলে এলাম, দেখছিস, যে কোনো কিউবিক সেলের ক্ষেত্রে আমরা বা ইউনিট সেলের ক্ষেত্রে আমরা ডেন্সিটি বার করে একটা ফর্মুলা আছে, সেখান থেকে দুটো নিউমেরিক্যাল আছে, একটু ভালো করে বলে দেবো, তাহলেই হবে। তাহলে আমার ঘনককার কর্নারে যখন থাকে, প্রতিটার অবদান কত করে? প্রত্যেকের অবদান 1/8 করে, 1/8 করে যদি কন্ট্রিবিউশন হয়, তাহলে টোটাল অ্যাটম আমার কি দেওয়া? এখানে টেবিল করা যাচ্ছে, সব জিনিস এই সাইডে বলা আছে। ঠিক আছে, ঘনকাকার একক কোষে কর্ণ সংখ্যা নির্ণয় 1/8 করে থাকবে, দেহ কেন্দ্রিকের মধ্যে কত, সব কিছু বলা রয়েছে। তাহলে আলটিমেটলি যেটা আমার দাঁড়ায়, এটাকে একটু জুম আউট করে, ঠিক আছে এতটাই পেজ। তাহলে এটা দাঁড়ায় কি? সরল বা আদিমের ক্ষেত্রে দাঁড়ায় নাম্বার অফ অ্যাটম হচ্ছে 1, কারণ 1 মানে শুধু কর্নারে আছে, ফেস বা বডিতে কিছু নেই। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কর্নারে আছে, ফেসে আছে, বডিতে কিছু নেই, 4। আর যেটা আমার দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কর্নারে আছে, দেহ ভিতরে আছে, পৃষ্ঠে কিছু নেই, তাহলে 2। তাহলে এটা আমরা ক্যালকুলেট করা দেখলাম।
ঠিক আছে, বেশ। নেক্সট প্যাকিং ফ্র্যাকশন আসবে। প্যাকিং ফ্র্যাকশন করার আগে মনে হয় এখানে তোদের দুটো ছোট ছোট সিম্পল নিউমেরিক্যাল আছে। নিউমেরিক্যাল নয়, নিউমেরিক্যালই বলতে পারিস, এমন কিছু জিনিস না। চল নিচের দিকে নামি, কোনো যোগের অনুর সংখ্যা নির্ণয়। তাহলে তুই যদি এই একটা নিউমেরিক্যাল দেখিস, উদাহরণ 1, উদাহরণ 2, দুটো উদাহরণই বলছি না, প্রথম উদাহরণটা দেখ কতটা সিম্পল কোশ্চেন। বলছে একটা কেলাসাকার আয়নীয় যৌগ M+X- দিয়ে তৈরি আয়নের সমনিগঠিত উক্ত যৌগে একক কোষটা হচ্ছে ঘনকাকার মানে কিউবিক, এবং একক কোষের কৌণিক বিন্দুতে M থাকে। তাহলে কৌণিক বিন্দুতে যারা থাকে তাহলে 8টা কর্নার, তাহলে 8টা কৌণিক বিন্দুতে 8টা M+ আছে, প্রতিটা M+ এর কন্ট্রিবিউশন 1/8 করে। তাহলে M+ এর সংখ্যা কটা? M+ এর সংখ্যা হচ্ছে একটা। এবং দেহ কেন্দ্রে X থাকে, তাহলে দেহ কেন্দ্রে যে অ্যাটমটা থাকে তার কন্ট্রিবিউশন কত হয়? 1। তাহলে তার 1 হচ্ছে এটা। তাহলে M+ আর X- এর অনুপাত কত? 1:1। তাহলে সংকেত কি হবে? Mx। সেম ওয়েতে 2 নম্বরটা করবি, যেরকম কন্ট্রিবিউশন কথা বলেছে সেম ওয়েতে AB3 হয়েছে। AB3 হয়েছে মানে নিশ্চয়ই পৃষ্ঠে থাকবে, সেটাই বলে যাক পৃষ্ঠকেন্দ্রগুলিতে B দ্বারা অধিকৃত। এইভাবে আমরা সংকেত বার করতে পারবো। নেক্সট এখান থেকে আমাদের নেক্সট যেটা ছিল এই যে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। টোটালটাই বলা হয়ে গেল। প্যাকিং দক্ষতা কি? একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়ন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়ন। এটাকেই আমরা কি বলি? প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। ঘনকাকারের ক্ষেত্রে মানে কিউবিকের ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন করেছি, এই যে এই ছবিটাই দেখিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আমার প্যাকিং এফিসিয়েন্সি কত আসছে? 0.524। 0.524 মানে 100 করলে 52.4%। তাহলে ফাঁকা স্থান কত? 47.6%, 47.6% হচ্ছে ফাঁকা স্থান। নেক্সট আমাদের দেহকেন্দ্রিকের ক্ষেত্রে যদি ক্যালকুলেট করি, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমার আলটিমেটলি কতটা অকুপায়েড? 68% অকুপায়েড। ক্যালকুলেশন দেখিয়েছি, ফাঁকা কত? 32%। তাহলে সব থেকে কম ফাঁকা যেখানেই, তাহলে সেখানে সব থেকে বেশি ভর্তি, মানে সেটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং বা সব থেকে বেশি ক্লোজ প্যাকড। সেটা কোথায়? পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 74% প্যাকড, মানে ফাঁকা হচ্ছে 26%। সব থেকে ফাঁকা কম কোথায়? পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টারের ক্ষেত্রে, তাহলে ওটাকেই হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং বা সব থেকে বেশি ক্লোজ প্যাকড। আচ্ছা, এইগুলো মনে রাখতে হবে, এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট এই তিনটে ডেটা। এর সাথে আর এর সম্পর্ক, এর সাথে আর এর সম্পর্ক, এর সাথে আর এর সম্পর্ক, ঠিক আছে? এন্ট্রান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাইরেক্ট ডেটা জানতে চাই, এটাকে ট্যাবুলার ফর্মে দেওয়া রয়েছে, আমার বই থেকে নেওয়া হয়েছিল। তো স্টার অলরেডি দেওয়া রয়েছে, যে তখনও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট এই সিম্পল কোশ্চেনগুলো একটু করে নিবি। হ্যাঁ, ডাইরেক্ট বাহুর দৈর্ঘ্য দিয়ে, যে এত সিম্পল কোশ্চেন আমি আর করাচ্ছি না। এবার আমরা করব কেলাসের ঘনত্ব নির্ণয়। কেলাসের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আগে মেন ফর্মুলাটা দেখ। কেলাসের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাটা, রো ইকুয়াল টু ZM/NAQ, রো ইকুয়াল টু ZM/NAQ, রো ইকুয়াল টু ZM/NAQ। আমার সাথে একবার করে রিপিট করে নে, আমি 3বার বললাম। কি বললাম? রো ইকুয়াল টু ZM/NAQ। এবার ZM/NAQ কি জিনিস সেটা বুঝছি। ফর্মুলাটা কি? ZM/NAQ, ZM/NAQ। আজকে ক্লাসে লাস্ট টপিক এটাই। পরের ক্লাসে আমরা ভয়েডস বুঝবো আর কিছু ওই পয়েন্ট ডিফেক্টস পড়বো, কিন্তু পয়েন্ট ডিফেক্টস পুরোপুরি মুখস্থ করার জিনিস, ঠিক আছে? একটু বুঝতে হবে, বুঝবি না তা নয়, বোঝার এমন কিছু জিনিস নয়, খুবই সিম্পল। মোস্টলি জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, এটা হলে এটা হয়। সো বোঝার জায়গা কম্পারেটিভলি তুই বলতে পারিস রো ইকুয়াল টু ZM বা এর প্যাকিং এফিসিয়েন্সিতেই শেষ হয়ে গেছে। এরপরে মোটামুটি মুখস্থর মতো বিষয়। তাহলে ZM/NAQ, ZM/NAQ কি তার পরিচয়টা ভালো করে। এটা তো বুঝতেই পারছিস, এ হচ্ছে কিনারার দৈর্ঘ্য মানে এজ লেন্থ, কিউবের এজ লেন্থ হচ্ছে এ। প্রতিটা কোষে অণুর সংখ্যা, কতগুলো অণু, যে কিউবিক সিস্টেম হলে 1, কিউবিক মানে BCC মানে সিম্পল কিউবিক হলে 1, বডি সেন্টার্ড হলে কত? 2, আর ফেস সেন্টার্ড হলে 4, ওটাকেই জেড বলতে চাইছে। তাহলে অণুর সংখ্যা, তাহলে জেড। মৌলিকে যে আণবিক ভর, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার আণবিক ভর, সেটা হচ্ছে M, আর একক কোষের আয়তন হচ্ছে A³, ঠিক আছে? এটা হচ্ছে A³। এবার ফর্মুলাতে কি আছে? একটা n আছে, রাইট? n হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। পারমাণবিক ভর m, পারমাণবিক ভর m, এটার মানেটা কি? এর পরের পেজ থেকে লিখি। পারমাণবিক ভর মানে কি? যে প্রতি মোল লের যেটা ওয়েট, প্রতি মোল ওই পার্টিকুলার ক্রিস্টালটা, এক্ষেত্রে সলিড নিচ্ছে বা মলিকিউলটা যাই হোক, তার প্রতি মোলের ওয়েট হচ্ছে m গ্রাম। প্রতি মোল মানে কত? 6.022 ইন্টু 10⁻23টা পার্টিকেলের ওয়েট হচ্ছে m গ্রাম। তাহলে এটাকেই আমরা na বা n দিয়ে ডিনোট করি, এই এতগুলো পার্টিকেলটে। তাহলে একটা পার্টিকেলের ওয়েট কত হবে? m ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম হবে। এই এত বড় সংখ্যাটাকেই আমরা na দিয়ে ডিনোট করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি m/na গ্রাম।
আর পার্টিকুলারলি প্রতিটা অ্যাটমের ওয়েট তাহলে m/n গ্রাম। তাহলে পার্টিকুলারলি এই কোশ্চেনটা মানে বইয়ে ওই NA-টাকে শুধু n লিখেছে, তাই প্রতিটা পরমাণুর ভর কত m/n। তাহলে একক কোষের ভর ইকুয়াল টু কোষের অণু সংখ্যা। তাহলে একটা অণুর ভর যদি m/n হয় আর একক কোষে যদি অণুর সংখ্যা z হয়, তাহলে একক কোষে টোটাল অণুর ভর কত দাঁড়াবে, মানে একক কোষের ভর কত দাঁড়াবে, একক কোষে অণুর সংখ্যা ইনটু প্রতিটা অণুর ভর হয়ে গেল। তাহলে ঘনত্ব আমরা কি জানি, একক কোষের ভর বাই কোষটির আয়তন। তাহলে একক কোষের ডেনসিটি ইকুয়াল টু একক কোষের ভর মাস বাই ভলিউম। তাহলে মাস বাই ভলিউম আমরা যখন করবো, একক কোষের মাস কত Zm/n আর কোষের আয়তন কি a কিউব, তাহলে টোটালটা করে দিলে Zm/na কিউব। এইভাবে ফর্মুলাটা আসে, ঠিক আছে। এবার নিউমেরিক্যালটা দেখ, নিউমেরিক্যালে মোটামুটি এখানে যতগুলো টার্ম আছে, n তো অ্যাভোগাড্রোস নাম্বার, ওটা তো আর বলবে না, Zm/a³ মানে বাহুর দৈর্ঘ্য বলবে, a³ বলবে না, আর রো এই 1 2 3 4টে ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভেরিয়েবল বলবে না, বাকি ভেরিয়েবলগুলো তোকে বসাতে হবে। এখানে যে দুটো নিউমেরিক্যাল আছে সে দুটো নিউমেরিক্যালের দিকে আমরা তাকাই। তবে একটা কথা মনে রাখতে হবে, অ্যাটমিক স্ট্রাকচার পড়াতে গিয়ে একটা বলেছিলাম 1 পিকোমিটার, এখানে পিকোমিটার নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। তাহলে কি 1 পিকোমিটার ইকুয়াল টু আমরা কত জানি 10⁻⁻12 মিটার, ঠিক আছে। 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার, এটা মনে রাখতে হবে, মানে 10⁻10 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন দেখ, প্রথমে এখানে আমি মার্ক করি পিকোমিটার হুস রাখতে হবে। পিকোমিটারের চেঞ্জটা দেখ, এই চেঞ্জটা দেখ, প্রথমেই কোশ্চেনটা পড়বি তার আগে চেঞ্জটা দেখ। এ বাহুর দৈর্ঘ্যটা পিকোমিটারেই বলে এই নিউমেরিক্যালগুলোতে, এ হচ্ছে 288 পিকোমিটার। তাহলে পিকোমিটার মানে হচ্ছে এত 288 ইন্টু 10⁻12 মিটার, 10⁻12 মিটার। মিটার থেকে সেন্টিমিটার করেছি, মিটার থেকে সেন্টিমিটার করলে মানে 100 দিয়ে গুণ করতে হয়, মানে 10 স্কোয়ার দিয়ে গুণ করেছি, তাহলে ভ্যালুটা কত হয়েছে 10⁻10 সেন্টিমিটার হয়েছে, এটা যেন মনে থাকে। এবার কোশ্চেন দেখি, ধাতব আয়নের ঘনকাকার কেলাস গঠন করে যদি উক্ত কিনারার দৈর্ঘ্য মানে এ বলে দিয়েছে 288 পিকোমিটার এবং তার ঘনত্ব রো নির্ণয় করতে বলেছে। আয়রনের আণবিক ভর মানে ক্যাপিটাল এম তোকে বলে দিয়েছে। তাহলে এ জানিস, রো জানিস, ক্যাপিটাল এম জানিস, এন তো তুই জানিস, তাহলে কি জানিস না। আর দেহ কেন্দ্রিক বলেছে, তাহলে তুই জেডও জানিস, দেহ কেন্দ্রিক বলে দিয়েছে তার মানে তুই জেডও জানিস। তাহলে এখান থেকে বাকিটা বার করে নিতে পারবো। তাহলে রো ইকুয়াল টু Zm/na³। তাহলে রোই তো বার করতে দিয়েছে, সরি রো বার করতে দিয়েছে। দেহ কেন্দ্রিক মানে নাম্বার অফ অ্যাটম হচ্ছে এখানে 2, তাহলে 2 বসিয়ে নিলি 55.85 Zm, এন হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার ইন্টু তার এটা। এবার বাকি ক্যালকুলেটর থাকবে, বেরিয়ে চলে আসবে। সেম ওয়েতে পৃষ্ঠকেন্দ্রিক, তাহলে জেড বলে দিয়েছে, জেডের ভ্যালু তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের জন্য হয় 4। কেলাসের একক কোষে কিনারার দৈর্ঘ্য নির্ণয় করো, এ তোকে নির্ণয় করতে দিয়েছে। দেওয়া আছে ধাতব কপারের ঘনত্ব, ধাতব কপারের রো দিয়ে রেখেছে, আণবিক ভর দিয়ে রেখেছে, বাস এটা বার করাটা কোনো ব্যাপার না। এখান থেকে a³ ভ্যালু বেরিয়ে আসবে। অবশ্যই একটা জিনিস করবি যে পিকোমিটারটাকে যেন চেঞ্জ করে নিবি, হ্যাঁ, পিকোমিটারটাকে কিন্তু চেঞ্জ করে নিবি, যেহেতু মাসটা গ্রামে বসাচ্ছিস, আণবিক ভরটাকে তুই যেহেতু গ্রামে বসাচ্ছিস, তাই লেন্থটাকে যেন সেন্টিমিটারে চেঞ্জ করে নিয়ে আসবি। তাই a³ ভ্যালুটা, তাই ভালো করে দেখ, এক্ষেত্রে a³ যে ভ্যালুটা সেটা সেন্টিমিটার কিউবে এসেছে, সেখান থেকে 1/3 কিউব রুট আন্ডার করে দিলে, কিউব রুট করলে ভ্যালুটা আসবে 362 পিকোমিটার, হ্যাঁ। তাহলে এখান থেকে কিনারার দৈর্ঘ্যটা বার করা যাবে। 3 নম্বরে মলিডিটারমিনের ক্ষেত্রে একই টাইপেরই কোশ্চেন আছে, বুঝে গেছিস আশা করি, Zm/na³। তাও একবার কোশ্চেনটা পড়ে দিই। কোশ্চেনটা বলেছে মলিবডেনামের ঘনকাকার কেলাস গঠন করে, উক্ত কেলাসে একক কিনারার দৈর্ঘ্য 0.13 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত 10⁻⁹ মিটার। তাহলে সেখান থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নিবি। মলিবডেনামের ঘনত্ব বলে দিয়েছে, পারমাণবিক ভর m বলে দিয়েছে, জেড ঘনকাকার কেলাস, তাহলে জেডও আমরা পেয়ে গেলাম না, জেড বার করতে দিয়েছে। আচ্ছা, ঘনকাকার কেলাস করে সিম্পল কিউবিক বলেনি, তাহলে জেড বলেনি, তাহলে জেডটাই বার করতে হবে এখানে, এক্ষেত্রে জেডটাই তোর বার করার কাজ। তাহলে ওর কেলাসের একক কোষের অণু সংখ্যা জেড বার করতে দিয়েছে, সবই জানিস, তাহলে এখান থেকে জেড বেরিয়ে আসবে। দেখ, ন্যানোমিটারটাকে অলওয়েজ মিটারে কনভার্ট করে নিয়ে যাবি, তার কারণ তুই যে পারমাণবিক ভরটা বসে যেটা গ্রামে বসছে, তাহলে আর কি, তাহলে জেড বার করতে হবে। রো তোকে বলা আছে, এন হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, বাহুর দৈর্ঘ্য আশা করি বলা রয়েছে, বাহুর দৈর্ঘ্য 0.13 ন্যানোমিটার, ন্যানোমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছিস, সেটা বসিয়ে দিয়েছিস, তার কিউব করেছিস, এম বসালি, টোটাল 1.92 মানে অলমোস্ট 2।
মানে হোল নাম্বার করে নিতে হবে। 1.92 তো আর ফ্র্যাকশন অ্যাটম থাকতে পারে না, তাহলে হোল নাম্বার 2। তাহলে হোল নাম্বার যদি 2 হয় তাহলে কোন টাইপের কিউবিক সিস্টেমে নাম্বার অফ অ্যাটম 2 হয়? অবশ্যই দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে, রাইট? তাহলে এই ছিল আমার কিউবের তোর এই সিস্টেমের ডেন্সিটি বার করার হয়ে গেল। নেক্সট ক্লাসে ভয়েডের যা আছে, ভয়েডটা নিয়ে অত কিছু চাপের কিছু নেই, কারণ ভয়েডটাকে মোটামুটি একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা বুঝে গেলেই হয়, আর ভয়েডগুলো নিয়ে অত ডিটেলে কিছু কোশ্চেন করবে না, ঠিক আছে? তাহলে মোস্টলি তোর পরীক্ষার কোশ্চেনটা করার জায়গা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি, ZM/NAQ এই ফর্মুলাটা দিয়ে নিউমেরিক্যাল, প্যাকিং এফিসিয়েন্সি আর এ এর সাথে আর এর যে সম্পর্ক, সেই আর এর সম্পর্ক থেকে নিউমেরিক্যাল, প্যাকিং এফিসিয়েন্সি কত হয় বা সেটা ক্যালকুলেশন। আর এরপরে যে পার্ট ভয়েড থেকে খুব একটা কোশ্চেন করবে না, যেটা করবে পয়েন্ট ডিফেক্টস থেকে বিভিন্ন টাইপের তোকে থিওরি লিখতে দেবে, ঠিক আছে? থিওরি লিখতে দেবে, পার্থক্য লিখতে দেবে, এরকম করে কোশ্চেন দেবে। সো এর পরের ক্লাসে আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং 11 এর সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। তো বাকি কথা লাস্ট ক্লাসে বলছি, এই ক্লাসটা আপাতত এতটাই।